এমন কি হয়েছে আপনার সহধর্মিণী কখনো বা মন খারাপ করে বলেছে যে এই রাজনীতি আর করার প্রয়োজন নেই, এবার অন্তত একটু রাজনীতিটা বাদ দিয়ে অন্য কিছু করার চেষ্টা করলে হয়তো এই জীবন থেকে বাঁচা যাবে? না, এটা কখনো সে বলে নাই। সে বরং আ রাজনীতিতে আরো বেশি এ হয় কি মানুষ নিপীড়ন, নির্যাতনের একটা এমন একটা অবস্থার সৃষ্টি হয়, জিদের সৃষ্টি হয়ে যায়। রাজনীতি থেকে ফিরে যাওয়ার কথা বরং সে আরো রাজনীতিতে এসে গেছে। আপনারা হয়তো জেনে থাকবেন যে ২০০৮ সালে যখন আমি জেলে গেলাম, আমার অনুপস্থিতি কিন্তু আমার স্ত্রী আমার নির্বাচনী এলাকায় সে নির্বাচন করেছে এবং সে বিপুল ভোটে জয়লাভ করেছিল। যাই হোক, ২০০৮ সালের নির্বাচন তো আপনারা সবাই দেশের মানুষও জানে যে ওটা একটা প্ল্যানিং নির্বাচন ছিল, পাতানো নির্বাচন। বিএনপির মতো একটা রাজনৈতিক দলের ২৯টা ৩০টা সিট কখনো বাংলাদেশের ইতিহাসে হয়। বাংলাদেশে কখনোই বিএনপি কখনো ৩০টা সিট পায়। এই স্বাধীনতার পর এই দীর্ঘ ৫৫ বছর এটা রেকর্ড। তো যাই হোক, আমার স্ত্রীকে সে নির্বাচনেও হারিয়ে দেওয়া হয়েছে। ঠিক পরবর্তীকালে ২০১৮ সালে যে নির্বাচন হলো, ভেরি ইন্টারেস্টিং। যতগুলো নির্বাচন হয়েছে এই আওয়ামী লীগের শাসন আমলে ৪টা। ২০০৮ সালে আমি ২ বছর জেলে। ২০১৪ সালে যে নির্বাচন যেটা হয় নাই মানে অর্থাৎ আনকনটেস্টেড ১৫৪ জন এমপি নির্বাচিত, সে নির্বাচন আমি ১.৫ বছর জেলে। আবার ২০১৮ সালে আমি ৬ মাস জেলে। আবার লাস্টে যে ২০২৪ সালে যে নির্বাচন হলো, সে নির্বাচনে আমি ৩ মাস জেলে ছিলাম। অর্থাৎ প্রত্যেকটা নির্বাচনের সময় আমি জেলে ছিলাম। আর প্রত্যেকটা নির্বাচনে আমার স্ত্রী আমার অনুপস্থিতিতে প্রক্সি অর্থাৎ নির্বাচন করেছে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এত কষ্ট, এত নিপীড়ন, নির্যাতনের মধ্যে সেও কখনো হাল ছাড়েনি। সে এই যে বাচ্চাদের, আমাকে, আমার পরিবার, আমার নাটোরের জনগণ, আমার অনুপস্থিতিতে সে সবসময় নাটোরের জনগণের অভিভাবক। সে পতাকা নিয়ে বিএনপি প্রত্যেকটা মিছিল, প্রত্যেকটা মিটিং, প্রত্যেকটা জনসমাবেশ এবং সে অভিভাবক এবং আমার নেতা কর্মীরা আমার অনুপস্থিতিতে আমার ওয়াইফকে তারা নেত্রী হিসেবে মেনে, হ্যাঁ, অতএব সে কখনো হতাশ হয়নি। সে সবসময় ছিল ঠিক আছে, অন্যায়ের বিরুদ্ধে আমরা যুদ্ধে নেমেছি, এখান থেকে ফেরার কোনো সুযোগ নাই। সে কখনো হতাশ হয় নাই আরকি। এবার যদি একটু ভিন্ন প্রসঙ্গে যে ঈদ কেন্দ্রিকই বিষয়টা হলো যে আপনি ঈদের জামার কথা যদি একটু জানতে চাই। ঈদের জামা কিনতে গিয়ে এমন কোনো স্মৃতি আছে যে স্মৃতি আজও তাড়া করে? আনন্দের হতে পারে, বেদনার হতে পারে। আবার সেটি হলো আপনার পরিবার কেন্দ্রিক। আবার আরেকটা বিষয় একই সাথে আমি যুক্ত করে দিই। ধরেন আপনার বাচ্চাদেরকে নিয়ে বা ওয়াইফকে নিয়ে ঈদের জামা কিনতে গিয়েছেন। সেক্ষেত্রে দেখা গেছে মার্কেট থেকে চলে আসতে হয়েছে পুলিশের ভয়ে। বা কোনো না, ইয়ে না, বা এগুলো এরকম করছেন? এরকম ঘটনা তো বহু আছে। কারণ গত ১৭ বছরে তো আমি ধরুন একজন মানুষ হিসাবে আমরা কোনো মানুষ হিসেবেই স্বীকৃতি ছিল না। মানে স্বীকৃত পাইনি সরকারের বা আওয়ামী লীগের কাছে। কারণ আমাদের সমস্ত ব্যাংক, আমাদের অ্যাকাউন্টগুলো বন্ধ করে রাখা হয়েছে। আমার স্ত্রী, আমার বাচ্চারা যে দোকান থেকে তারা মানে জামাকাপড় কিনে, তো সেখান থেকে তো বহুদিন ধরেন একটা জামা পছন্দ হচ্ছে অনেক দাম। কিন্তু ওইটা আমার সে অ্যাবিলিটি ছিল না। হ্যাঁ? বা একটা শাড়ি পছন্দ হয়েছে আমার ওয়াইফের, অনেক বেশি দাম। সে অ্যাবিলিটি ছিল না। বিকজ আমাদের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ থাকার কারণে ইচ্ছা থাকলেও কিনতে পারিনি। হয়তো তাদেরকে ঈদের জন্য যেটা একটা ক্রয় ক্ষমতার মধ্যে যেটুকু আমার অ্যাবিলিটি ছিল, হ্যাঁ, এটা দিয়ে হয়তো কিনে দিতে হয়েছে। কিন্তু তাদের মনের যে আকাঙ্ক্ষা, তারা যে কাপড়টা পছন্দ করেছিল, আমার বাচ্চারা বা আমার ওয়াইফ, আমি সেই শাড়িটা তো দিতে পারিনি। তো তাদের মধ্যে তো স্বাভাবিক কষ্ট। এখন তারা এটা বলে যে এখন তো সেদিন নাই। তারা এখন বললাম তো তারা এই কষ্টের কথাগুলো এখনো তারা মনে আছে যে বহুদিন দোকান থেকে ফেরত আসতে হয়েছে। ধরেন একটা জিনিসের দাম আমার অ্যাবিলিটি আছে ৳১০ কিন্তু ওই জিনিসটার দাম হচ্ছে ৳৩০। হ্যাঁ, পকেটে এত টাকা নাই। আমাকে দোকান থেকে ফেরত আসতে হয়েছে। পছন্দ হওয়ার পরও আমি কিনতে পারিনি। আমার বাচ্চাদেরও পছন্দ হয়েছে কিন্তু তারা কিন্তু আমাকে বলে নাই যে, "বাবা এটা কিনে দিতেই হবে।" কিন্তু তারা নীরবে নিভৃতে তারা মানে আগ্রহ থাকলেও তারা কখনো প্রকাশ করেনি বাবার কাছে। তারা জানে যে বাবার কোন অ্যাবিলিটি কতটুকু, সে অ্যাবিলিটি অনুযায়ী তারা হয়তো কাপড় কিনেছে। আ বাকিতে আনতে হয়েছে কি?
জি। যেহেতু পরিচিত দোকান ছিল, টাকা ছিল না, বাকিতে আনতে হয়েছে পরবর্তীতে। তা না, বাকিতে ধরেন দোকান চাইলে তো বিনা পয়সাও দিতে পারতো। টাকা রাজনীতিবিদ হিসাবে, হ্যাঁ, হয়তো সম্মানিত ব্যক্তি হিসাবে, হ্যাঁ, এরকম পরিস্থিতি কখনো হয়নি। তো হয়তো একটা কাপড় নিয়ে আসলাম, পরে টাকা দিলাম, সেটা ঠিক আছে। বাকি যেটা আপনি বলতে চাচ্ছেন যে সেটা না। হয়তো একটা জিনিস পছন্দ হলো, তারা বললেন নিয়ে যান। হ্যাঁ, হ্যাঁ, সেটাই হ্যাঁ, বলছি। তো পরে হয়তো টাকা দিয়ে ঈদের আগে বা তার আগে টাকা দিতে হয়েছে। তো বাকি নিয়ে আসার তো বললাম যে হয়তো অ্যাবিলিটি নাই, কিনি নাই। কিন্তু দোকানদারকে তো আর বুঝতে দেই নাই। ওইটা আমাদের ফ্যামিলির মধ্যে সীমাবদ্ধ ছিল। এরকম পরিস্থিতি গত ২০ বছর বহুবার হয়েছে, বা এরকম পরিস্থিতির মুখোমুখি বহুদিন হতে হয়েছে। এই যে এবারের যে ঈদ, যদি ওই প্রসঙ্গকে আমি টেনে, এবারের যে ঈদ, হুম। এবার আপনার বাচ্চাদের যে পছন্দের যে জামাগুলো ছিল বা আপনার সহধর্মিণীর যে শাড়িটা পছন্দের, সেটি কি আপনি কিনে দিয়েছেন কিনা বা না, শাড়ি এখন যদি তো ধরেন আমাদের সমস্ত ব্যাংক তো ৫ই আগস্ট সময় খুলে দিয়েছে। আমাদের কষ্টের দিন তো শেষ। কারণ যেটুকু টাকা পয়সা জমিয়ে রেখেছিলাম, হ্যাঁ, সেগুলো ধরেন এফডিআর বা এভাবে আটকে ছিল। তো এখন সমস্ত কিছু যেহেতু খুলে দেওয়ার কারণে এখন তাদের ইচ্ছা, তাদের অনিচ্ছার মধ্যে তো আর কোনো বাধা নেই। এখন শুনেন, মানুষের এখন তো বয়স হয়ে গেছে। ধরেন আজ থেকে ১০ বছর আগে আমার স্ত্রীর যে আগ্রহ, যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা, আমারও আজ থেকে ২০ বছর আগে যে আকাঙ্ক্ষা, প্রত্যাশা ছিল, এখন তো নাই। এখন তো বয়সের কারণে ইচ্ছা, যেটা আপনি বলতে চেয়েছেন, চান, তো মানুষের যখন চাওয়ার আকাঙ্ক্ষাটা থাকে, ওই মুহূর্তেই কিন্তু তার দরকার। ১০ বছর পরে কিন্তু মানুষের ওই আকাঙ্ক্ষা থাকে না। তাদের যে আকাঙ্ক্ষা ১০-১৫ বছর আগে ছিল, এখন তো আর সেটা নাই। অতএব এখন ধরেন আমি বললাম যে খাবার টেবিলে এত বেশি খাবার, কোনটা খাবো? তো বিষয়টা এরকম আরকি যে এখন যেহেতু আর আমাদের তো ব্যাংক অ্যাকাউন্ট সবকিছু ওপেন করে দিয়েছে। যেরকম অধিক কষ্ট নাই, আবার কাপড়-চোপড় কেনারও যে আগ্রহটা আগে যেটা ছিল, সেটাও এখন নাই এতটা আরকি। আহ, একটা আমাদের সমাজে একটা ধারণা আছে যে রাজনীতিবিদরা বিশেষ করে তারা যেহেতু একটা পর্যায়ে থাকে, তারা সাধারণত ঈদের মার্কেটটা বাংলাদেশ থেকে করে না, বিভিন্ন দেশ থেকে হয়তো তারা করে নিয়ে আসে। আপনার ক্ষেত্রে না, আসলে কোনটা, কোন আমি জায়গা থেকে কেনাকাটা আমি করা হয়? আমি কখনো আমার লাইফে কখনোই যাইনি, বা ওই ঈদের সময় ওই ইন্ডিয়াতে যাওয়া, বা ওই ব্যাংকক বা সিঙ্গাপুর বা মালয়েশিয়া বা দুবাই, অন্য কোনো দেশে আমাদের আসলে এত অ্যাবিলিটি নাই বিদেশে গিয়ে মার্কেট করার মতো এত অর্থ বা সে পরিবেশনে। আর কখনো আমি তো শুনি, আপনি যেটা বললেন, আমরা শুনি যারা সমাজের বিত্তশালী, যারা বড় বড় মানুষ, তারা ইন্ডিয়াতে চলে যায় মার্কেট করতে বা অন্য কোথাও যায়। আমি কখনো এটা করিও নি, আমার কখনো এই ধরনের ইচ্ছা বা আমাদের চিন্তার মধ্যে এটা পড়ে না। অনেকক্ষণ পরিবারের মধ্যে ডুবেছিলাম। এবার একটু যদি আমরা বন্ধু-বান্ধবের দিকে নজর দিই, বিশেষ করে আপনি যখন ছোটবেলায় ছিলেন, এমপি হওয়ার আগে, সেই মুহূর্তগুলোতে বন্ধুদের সাথে এমন কোনো স্মৃতি আছে ঈদের যেটি আজও মনে পড়ে? তাদের সাথে সময় কাটাতে চান এখনো? হ্যাঁ, আসলে একসময় আমি ফুটবল খেলতাম বন্ধুদের নিয়ে। তারপরে তাস খেলতাম, ক্যারাম বোর্ড খেলতাম। তো এটা তো আসলে সত্যি কথা বলতে কি এখনো মনে হয় যে এখন তো বয়স হয়ে গেছে, বল খেলতে পারি না। এখন সময় ক্যারাম বোর্ড খেলতে ইচ্ছা করে বা তাস খেলতে ইচ্ছা করে। যে একসঙ্গে অ্যা ওই যে ছোট বয়সে যখন ওই আপনার কলেজ বন্ধ থাকতো বা স্কুল বন্ধ থাকতো, বা টেবিল টেনিস খেলতাম। আজকে আমার এক বন্ধু আছে, এই যে আপনার হাইকোর্টের জজ রুহুল কুদ্দুস বাবু। আমরা, আমার মনে হয় আমরা ২ বন্ধু বিকালবেলা স্কুল ছুটি থাকতো। ওই বিকালবেলা আমরা মানে ওই যে টেবিল টেনিস খেলতাম স্কুলের কমন রুমের বারান্দায়। তো মানে এগুলো স্মৃতি আসলে অবশ্যই মনে পড়ে। তো সবাই তো যার, যার জায়গায় গিয়ে ধরেন আ আ কেউ চাকরি করে বা কেউ রিটায়ার করেছে। তো এই যে কর্মজীবনে সবাই ব্যস্ত থাকার কারণে, তো এই জিনিসগুলো যেটা আপনি বললেন, যে এই জিনিসগুলো তো অবশ্যই এখনো মনে পড়ে ছোটকালের সে স্মৃতি। এখন ওই যখন ঈদের সময় এত রাজনীতিবিদ হিসাবে এলাকায় থাকতে হয়। ওই বন্ধুদেরকে এক জায়গায় ঠিকই করতে পারি। কিন্তু মানুষের যে মানে স্রোতের মতো মানুষ আসে, যায়,
সকাল থেকে রাত্রি পর্যন্ত এই মানুষ ডিল করতে গিয়ে বন্ধুদের সাথে আসলে ওইভাবে বসে সময় দেওয়ার আর সুযোগ থাকে না। তারাও আগ্রহ প্রকাশ করে, কিন্তু ওই সুযোগ আর থাকে না। সারাদিন ধরে ক্লান্ত কাজ করে এক জায়গায় বসে একটু আড্ডা মারা, স্মৃতি রমন্থন করব, সে পরিবেশ আর এখন হয় না আর কি, হয়ে ওঠে না। তবে এখনো মনে পড়ে আর কি ওই স্মৃতিগুলো। এমন কোনো বিষয় আছে যে ধরেন আপনি ছাত্র জীবনে রাজনীতি শুরু, আপনার ছাত্র জীবনে রাজনীতি করার কারণে বন্ধু বান্ধবরা দূরে সরাই দিছে, এই তুই রাজনীতির সাথে যুক্ত, তুই একটু দূরে থাক, এরকম হয়েছে? না, আমার সব বন্ধুরা আসলে ওই কি আমরা মানে চাইল্ডহুড ফ্রেন্ড সব, মানে একবারে এই ওইভাবে মানে আপনার গড়ে উঠেছি, এই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। তো আমার বন্ধুরা সবসময় আমাকে সাহায্য করেছে, কারণ তারাও প্রাউড ফিল করে যে দুলু, যেহেতু আমাদের বন্ধুদের মধ্যে একজনই এগিয়ে গেছে। আমার স্কুল লাইফে যখন আমি ক্যাপ্টেন ভোট করতাম, হ্যাঁ, তখনও ওই ওই গণ্ডির মধ্যে তারা প্রাউড ফিল করতো। আর কলেজ জীবনে এসে যখন কলেজ ইলেকশন করে আমি ছাত্রনেতা হলাম, তখনও তারা গর্ববোধ করতো। পরবর্তীকালে আমি এমপি হলাম বা দলের নেতৃত্বে আসলাম, আমার জেলার আমি প্রেসিডেন্ট ছিলাম দীর্ঘ প্রায় 27-28 বছর, হ্যাঁ, তারপরে মন্ত্রী হলাম। বন্ধুরা তো অবশ্যই গর্ববোধ করে, এবং তারা এই যে লাস্ট নির্বাচনে সব বন্ধুরা, কোনো বন্ধু আমার বিরুদ্ধে নেই, সবাই আমার সাথে কাজ করে, কারণ তাদেরও তো একটা গর্ব যে দুলু যদি এমপি হয়, তাদের বন্ধু আমি। হ্যাঁ, বন্ধুরা মারাত্মকভাবে আমাকে, তারা যে যেখানে থাকুক ভোটের সময় এসে সবাই আমাকে সহযোগিতা করেছে। আসলে একটা রাজনীতিক নেতার বন্ধুরা একটা ইম্পর্টেন্ট, যেন পরিবারের ভাই, ব্রাদার, আত্মীয় স্বজন, চাচা, ভাস্তা, ভাগনা, ভাগ্নি, যে আমি এই যে নির্বাচন করলাম, আমার ভাগ্নিরা, ভাগ্নি জামাইরা, ভাস্তা বউ, ভাই, চাচাতো ভাই, বিভিন্ন আত্মীয়স্বজন যারা যে যেখানে ছিল, জামাই, ভাগ্নি জামাই, ভাস্তি জামাই, দূরে যারা ছিল, হ্যাঁ, সবাই কিন্তু তার নিজের মতো করে গিয়ে এলাকায়, যার যেখানে যে এলাকায় বাড়ি বা আত্মীয় স্বজন, সবাইকে নির্বাচনে আমাকে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করেছে। এটা একটা বিরাট একটা শক্তি, একটা আত্মীয়স্বজন যেরকম, বন্ধুরা একটা শক্তি একটা রাজনৈতিক নেতার। এবার যদি একটু মাঠ পর্যায়ে যদি চলে আসি, মাঠ পর্যায়ে সাধারণ কর্মীদের সঙ্গে দীর্ঘ রাজনৈতিক একটি ইয়ে রয়েছে, সেখানে কোনো বিশেষ স্মৃতি আছে কিনা সাধারণ কর্মীদের সঙ্গে? না, না, স্মৃতি তো আছে। অনেক সময় ধরেন নাটোরে এরকম ধরেন মিছিল করছি, হ্যাঁ, পুলিশ হামলা করলো, একজন আমার কর্মীকে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ, তো আমি তাকে একজন নেতা হিসেবে পুলিশের কাছে ছিনিয়ে নিচ্ছি। এরকম স্মৃতি বহু আছে যে পুলিশ ধরার জন্য এসছে, ধরে গাড়িতে উঠিয়েছে, হ্যাঁ, উঠিয়েছে, আর গাড়ি থেকে তখন আমরা ছিনিয়ে ছুটিয়ে তাদেরকে নিয়ে চলে এসেছি। এরকম পরিস্থিতি জীবনে অনেক হয়েছে, যে মানে এগুলো স্মৃতি আসলে ভোলার নয়। তো এরকম ঘটনা আমাদের জীবনে অনেকবার ঘটেছে। এবার আসি, যদি এবার কারাগারে বা কয়েদিদের সঙ্গে থাকতে হয়েছে, তাদের সঙ্গে বসবাস করেছেন, সেখানে ঈদের কোনো স্মৃতি আছে যে, বা খাবার ভাগ করে খেতে হয়েছে তাদের সঙ্গে? হ্যাঁ, এটা তো অনেক সত্যি, মানে এই যে আজকে আমি যেটা বলছিলাম, আজকে আওয়ামী লীগের নেতা মোহাম্মদ নাসিম সাহেব মারা গিয়েছেন। ওনার ওয়াইফ সেমাই পাঠাতো। সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব মারা গেছেন, ভাবি বাড়ি থেকে খাবার পাঠাতেন। এরকম আপনার নাসির রহমান সাহেব, সাইফুর রহমানের ছেলে, তার বাড়ি থেকে খাবার পাঠাতেন। হ্যাঁ, আমরা সবগুলো খাবার এক জায়গায় করে, হ্যাঁ, কিংবা এরকমও হয়েছে আজকে আমার খাবার খেলো, আমরা ওখানে ফ্রিজের অবস্থা, জেলখানা আছে আর কি, আজকে ধরেন আমার খাবারটা আমরা সবাই মিলে খেলাম, পরের দিন ধরেন আমার আরেক কলিগ, হ্যাঁ, তার খাবার একসঙ্গে খেলাম। এইভাবে ধরেন 7 দিন ধরে হয়তো আমরা আমাদের খাবার মানে পর্যায়ক্রমে, হ্যাঁ, ভাগ ভাগ করে খেলাম। তো এটা মারাত্মক স্মৃতি। মানে সত্যি কথা বলতে কি 1/11 ওই সময় আমাদের সবাইকে জেলখানা আটকে রেখে একটা ঐতিহাসিক স্মৃতি আমাদের জীবনে সৃষ্টি করেছিল, যেটা ভোলার না, যে আমরা, হ্যাঁ, সবাই একসঙ্গে জেলখানায়, এটা একটা আলাদা একটা আনন্দ।
এবার যদি আসি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আপসহীন নেত্রী যিনি, তার সঙ্গে কখনো কারাগারে হ্যাঁ, সেই তো 111-এ যখন আমরা জেলখানায়, হ্যাঁ, জেলখানায় গিয়েছি, ছিলাম, আমাদের নেতৃত্ব জেলখানায়। তো ধরেন আমরা কাশিমপুর জেলে ছিলাম, এই শেরেবাংলা নগর পার্লামেন্ট ভবনে, ওখানে তখন তো কোর্ট করেছিল 111। তো এরকম একদিন, হ্যাঁ, ম্যাডামের সঙ্গে ম্যাডামের হাজিরা ছিল, আমাদের হাজিরা। তো আমরা যে কোনোভাবে হোক, আমাদের টার্গেট ছিল ম্যাডামের সঙ্গে একটু দেখা করব। হ্যাঁ, আমার সঙ্গে কে যেন ছিল এই সময় মনে হচ্ছে না, আমরা দুজনেই, সম্ভবত নাসির রহমান সাহেব ছিল সম্ভবত। ওই দিন ওরা হাজিরা, আমারও হাজিরা। তো আমরা যে কোনোভাবে হোক, হ্যাঁ, ম্যাডাম পর্যন্ত আমরা গেলাম। ম্যাডাম দেখি আমাদের থেকে মানে মানে তার কষ্টের মধ্যে মনে হচ্ছে আমাদেরকে পেয়ে মানে একটু তার মধ্যে একটা আনন্দ একটা, হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করতো তুমি কেমন আছো, ওখানে জেলখানায় কে কারা আছে, কে কোথায় আছে, খোঁজ খবর নিলেন আর কি। তো এই যে একটা মানে মানে জেলখানায় ধরেন উনি এই পার্লামেন্ট ভবনের পাশে তাদেরকে রেখেছিল, আর আমরা কাশিমপুর থেকে এসেছি। এই যে মানে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আমি মন্ত্রী ছিলাম, তার সঙ্গে দেখা, আর জেলখানা ওনার সঙ্গে জেলের মধ্যে দেখা, এটা তো আলাদা একটা মানে প্রেক্ষাপট। তো উনি ওনাকে আমাদের দেখা করার জন্য একটা আগ্রহ ছিল। উনি তো জানে না যে আমরা দেখার জন্য আমি উদ্বিগ্ন আছি, যে কোনোভাবে ম্যাডাম মধ্যে যেতে হবে। হ্যাঁ, উনি দেখে মানে মানে পারলে আমাদের কাছে ছুটে আসে, আমরা যেন ওনার কাছে যেতে পারি। দূর থেকেই উনি হাত ইশারা করে জিজ্ঞাসা করলো, বাবা তোমরা কেমন আছো, জেলখানা আরো সব দু একজন নাম জিজ্ঞাসা করলো, তারা কেমন আছে, আমি বললাম ম্যাডাম সব ভালো আছে। তো এই যে এটা স্মৃতি, এটা অবশ্যই মানে এগুলো ভোলার নয়। আর দীর্ঘদিন পর আবারও দায়িত্ব ফিরেছেন, বিশেষ করে সংসদ সদস্য হয়েছেন জনগণের, সাধারণ জনগণের ভোটে। তাদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন, বিশেষ করে হুইপ হিসেবে দায়িত্ব পালন করছেন। এই জায়গায় এবারের ঈদটা আপনার কাছে কেমন মনে হচ্ছে কি? না, এইটা তো আসলে একটা মানে বলবো যে এই যে এখন কোনো বাধা নাই, কোনো রকমের পালিয়ে যাওয়ার সম্ভাবনা নাই, বা জেলে যাওয়ার সম্ভাবনা নাই, বা হুমকি দামকি, বা যে ঈদ করতে পারবো না, বা যে এলাকা যেতে পারবো না, ঈদ আসলে একটা টেনশন থাকতো। ওই পুলিশকে, স্বরাষ্ট্র মানে মন্ত্রণালয় বা বড় বড় কর্মকর্তাকে অনুরোধ করা, এসপিকে বলা আমি আসবো। তো এরকম পরিস্থিতি তো এখন তো আর নাই। হ্যাঁ, এখন ধরেন মানুষের একটা মানে কি করব এখন, একজন রাজনৈতিক নেতা হিসেবে আমাকে জনগণ এমপি নির্বাচিত করেছে। পরবর্তীকালে আজকে আমাদের নেতা তারেক রহমান সাহেব, পার্টির আমাদের প্রধানমন্ত্রী দেশের, উনি দায়িত্বভার গ্রহণ করার পর আমাদেরকেও যে দায়িত্ব দিয়েছে, আপনারা তো জানেন যে এই পার্লামেন্ট হচ্ছে এদেশের মানুষের প্রাণকেন্দ্র। এর আগে যে পার্লামেন্টে ছিল, এটা একটা একদলীয় একটা পার্লামেন্ট, এখানে কারো কথা বলারও কোনো অধিকার ছিল না, বা ওটা কোনো পার্লামেন্টই ছিল না আমি মনে করি। যেহেতু জবাবদিহিতা ছিল না, জনগণের ভোটে নির্বাচিত এমপি বা সংসদ সদস্য না, অতএব মনে করি এই পার্লামেন্টটা একটা জবাবদিহিমূলক একটা সংসদ। দীর্ঘ প্রায় 20 বছর আন্দোলন সংগ্রামের ফলে আজকে জনগণ নির্ভয়ে নিশ্চিন্তে তার পছন্দের প্রার্থীকে এমপি নির্বাচিত করেছে। এবং আমরা মনে করি যে এই পার্লামেন্টেই যেন বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের এই প্রাণকেন্দ্র, এই সংসদ থেকে এই দেশ পরিচালিত হবে। এবং আমি মনে করি যে আজকে যে বিরোধী দল যারা এই সংসদকে প্রাণবন্ধ করবে, এবং আমরা মনে করি আমরা সরকারে আছি, আমাদের পার্টির চেয়ারম্যান, প্রধানমন্ত্রী, উনি নির্দেশনা দিয়েছে একজন হুইপ হিসাবে আমাদের কর্তব্য যেরকম পার্লামেন্টের আইন শৃঙ্খলা বা শৃঙ্খলা ফেরত নিয়ে আসার যেটা দায়িত্ব, ঠিক সেরকম পার্লামেন্টে যেন বিরোধী দল বেশি সময় ধরে আমাদের সরকার দলের যে ভুলগুলো আছে তারা যেন আমাদেরকে ধরিয়ে দিতে পারে, এই সুযোগ সৃষ্টি আমরা সর্বোত্তকভাবে করার চেষ্টা করব। আমরা মনে করি আজকে যারা বিরোধী দলে আছেন, আপনারা শুনে আশ্চর্য হবেন, 300 জন এমপির মধ্যে, হ্যাঁ, 296 জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছে, এখনো
দু একটা নির্বাচন সিট বাকি আছে বা দু একটা ইলেকশন হয় নাই, এর মধ্যে 219 জনই হচ্ছে নতুন, মানে 219 জন নতুন সংসদ, তারা এই পার্লামেন্ট সময় তাদের কোনো জ্ঞানই নাই। তো আমরা আমাদের পার্টির চেয়ারম্যান, পার্টির প্রধান সে আমাদের তারেক রহমান সাহেব, তাদেরকে এই রুলস অফ বিজনেস যেটাকে বলে, রুলস অফ প্রসিডিওর, কার্যপ্রণালী বিধি, যেভাবে পার্লামেন্ট পরিচালিত হয়, এই বিষয়গুলো উনি নিজেও নতুন সংসদ সদস্য হিসাবে উনি আগ্রহ প্রকাশ করেছেন জানার, এবং যারা আমরা নতুন সংসদ সদস্য তাদেরকেও এই পার্লামেন্ট যে নিয়মে অতীতে পরিচালিত হয়েছে, সংবিধান, কার্যপ্রণালী বিধি সব কিছু তাদেরকে অবগত করার জন্য উনি নিজে নির্দেশ দিয়েছেন। আমরা নিজেরাও, ধরেন আমি 4বার পার্লামেন্ট সদস্য, আমাদের একটা অভিজ্ঞতা আছে। হ্যাঁ, তো এই অভিজ্ঞতাগুলোকে আমরা কাজে লাগিয়ে আগামী দিনে এই পার্লামেন্টকে প্রাণবন্ত করার জন্য যা যা দরকার আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, এবং এই পার্লামেন্টকে কার্যকর করার জন্য। একজন বসিয়ান রাজনীতিবিদ হিসেবে আগামীর বাংলাদেশ কেমন দেখার স্বপ্ন আপনার? ধরেন একটা চ্যালেঞ্জের মুখে এই দেশের দায়িত্ব আমাদের নেতা তারেক রহমান সাহেব নিয়েছেন। উনি তো বলেছেন, হ্যাঁ, আই হ্যাভ এ প্ল্যান। তো উনি তো দেখেছেন যে ওনার নির্বাচনে যে প্রতিশ্রুতিগুলো উনি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতিগুলো উনি অলরেডি এই ক্ষমতা আসার পর 10-12 দিনও হয়নি, 15 দিনও হয় নাই। উনি কিন্তু তার প্রতিশ্রুতি অনুযায়ী তার কার্যক্রম শুরু করেছে। আমার বিশ্বাস যে এর আগে যে সরকারি ক্ষমতায় এসছে, ক্ষমতার শেষ পর্যন্ত জনপ্রিয়তা শূন্যতা মাধ্যমে বিদায় নিতে হয়েছে। এখন উনি যেভাবে এগিয়ে যাচ্ছে, আমার বিশ্বাস আমরা যারা তার সঙ্গে কাজ করছি, এটা যদি অব্যাহত থাকে, আগামী দিনে আমার বিশ্বাস যে সম্মান একজন রাজনৈতিক নেতার, তার যে প্রতিশ্রুতি, তার যে কথা, আমরা যেরকম আমার নাটোরের মানুষের কাছে যে প্রতিশ্রুতি, যে আশ্বাস দিয়েছি, আমাদের প্রধানমন্ত্রী যে আশ্বাস দেশের মানুষকে দিয়েছে, এটাকে যদি মানে পর্যায়ক্রমে শুরু এবং শেষ করে, আমার মনে হয় মানুষের মধ্যে ওই যে রাজনীতিবিদদের মধ্যে যে ঘৃণা, রাজনীতিবিদদের প্রতি মানুষের যে অনীহা, এটা আর থাকবে বলে আমি বিশ্বাস করি না। কারণ মানুষ চায় যে একজন নেতা যে প্রতিশ্রুতি দিয়েছে, শুধু ওই প্রতিশ্রুতি বাস্তবায়িত করে, তাহলে তার বিরুদ্ধে আর কোনো অভিযোগ থাকে না। তা আমরা এটা চেষ্টা করছি, মানুষের যে আগ্রহ, মানুষের যে প্রত্যাশা, আমরা পূরণ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আপনারা তো দীর্ঘ 17 বছর অত্যাচার নির্যাতনের মধ্য দিয়েই আপনাদের সময়গুলো কাটিয়েছেন। আগামী বাংলাদেশে এ ধরনের কোনো কিছু যেন না হয় সে বিষয় নিয়ে আপনারা কনসার্ন কিনা? তো সেটাই তো আপনি দেখছেন না, আমাদের নেতা এই যে ঘন্টার পর ঘন্টা মানুষকে, প্রধানমন্ত্রী রাস্তা যাচ্ছে, প্রধানমন্ত্রী যাচ্ছে, রাস্তা বন্ধ, রাস্তাঘাট বন্ধ। হ্যাঁ, এটা একটা ব্যতিক্রম ধর্মী যে তার নিরাপত্তা, কারণ আপনি জানেন যে তার নিরাপত্তা ইম্পর্টেন্ট। সে কিন্তু মানুষকে কষ্ট দিচ্ছে না। সে ধরেন তার যে নিরাপত্তা ব্যবস্থা, সেটাও সে রাখে নাই। সে যতগুলো গাড়ি পাবে, সে গাড়িও তিনি নিচ্ছে না। তার কারণে আজকে যারা আমরা এমপি মন্ত্রী যারা হচ্ছি, আমাদেরকেও অনেক সতর্ক অবস্থা আমাদেরকে নিতে হচ্ছে। যে এই যে সে ওয়েস্টার্ন কালচার, যেটা ব্রিটিশ, আমেরিকা, সে দেশের রাষ্ট্রপ্রধান বা রাজনীতিবিদরা যেভাবে জীবন, নর্মাল জীবন ট্রেনে করে যাচ্ছে, গাড়িতে করে যাচ্ছে, এই যে একটা স্বাভাবিক জীবন, মানে রাজনীতিবিদ আর জনগণের মধ্যে যে ব্যবধান, যে দূরত্ব ছিল, এটা কিন্তু কমিয়ে নিয়ে এসছে। তো এইটা যদি অব্যাহত থাকে, আমার মনে হয় আগামী দিনের মানুষের আর অভিযোগ থাকবে না। আমার বিশ্বাস বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না। বাংলাদেশ, যে বাংলাদেশকে আমরা 5ই আগস্টের আগে দেখেছি, আগামী দিনে নতুন একটা বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করবে বলে আমি বিশ্বাস করি। যাদের কারণে আজকে আপনি আজকে এই পর্যায়ে এসেছেন, সে মানুষগুলোর জন্য আপনার যে এবারের ঈদের যে শেষ বার্তাটি কি থাকবে এবং আমার বার্তাটা ঈদ উপহার হচ্ছে, হিসেবে কি থাকবে তাদের জন্য? ইতিপূর্বে আমি যখন নাটোরের মানুষের নেতা হিসেবে উপস্থিত হয়েছিলাম, তখন একজন, কি বলবো, নির্যাতিত নেতা, একটা জেলখানা কারাগারে আটকে থাকার মতো জীবন আমাদেরকে অতিবাহিত হয়েছে। কিন্তু আজকে আমি কৃতজ্ঞ
আমার নাটোরের মানুষের কাছে, যে মানুষগুলো এই দীর্ঘ আজকে 40-50টা বছর আমাকে, আমার সঙ্গে জীবন অতিবাহিত করেছে, যাদের সাথে আমার একটা রক্তের সম্পর্ক স্থাপিত হয়েছে, যে মানুষগুলো আমাকে বিপুল ভোটে বারবার এমপি নির্বাচিত করেছে, এই মানুষগুলোকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। এবং আগামী দিনে এই আপনাদের এই নাটোরের মানুষের সাথে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম, ইনশাল্লাহ প্রত্যেকটা প্রতিশ্রুতি আমি নাটোরের মানুষের সামনে এই প্রতিশ্রুতি পালন করে আগামী দিনে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আবারও যদি সুযোগ আসে, সেই সুযোগের অপেক্ষায় থাকবো। আমি বিশ্বাস করি, আমি আমার নাটোরের মানুষ আমাকে বিশ্বাস করে যে তাদের ছেলে রুহুল কুদ্দুস তালুকদার দুলু যে প্রতিশ্রুতি মানুষকে দেয়, কখনো সে প্রতিশ্রুতির বরখেলাপ সে করে না। আমি মনে করি যে তাদের সেই প্রতিশ্রুতি আমি পালন করব। এবং সর্বশেষ আমি নাটোরের মানুষের কাছে আমার যেটা আহ্বান থাকবে, যে 5ই আগস্টের যে প্রতিশোধের রাজনীতি, যে হত্যা খুনের রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি, এটা আর কখনো হবে না। আমরা চাই শান্তি, আমরা চাই উন্নয়ন, একটা সুন্দর নাটোর আমি উপহার দিতে চাই। সবাইকে ধন্যবাদ। ঈদ মোবারক। আপনাকে অনেক ধন্যবাদ, আমাদেরকে অনেক সময় দিয়েছেন এই ব্যস্ত সময়ের মধ্যেও। আপনাকে আবারও ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। দর্শক, এই ছিল গ্রিন টেলিভিশনের ঈদ স্পেশাল আয়োজনে। আবারও দেখা হবে অন্য কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই গ্রিন টেলিভিশনের সঙ্গে থাকবেন। আপনাদেরকে আবারও ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।